দর্শক, এই মুহূর্তে সংসদ ভবনের সামনে রয়েছেন সহকর্মী ইয়াসিন রানা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দর্শক, দেখতে পাচ্ছেন সংসদের সামনে তুলপাড় পরিস্থিতি চলমান। সংসদ অধিবেশনকে কেন্দ্র করে সবাই এই মুহূর্তে। এদিকে আজ সংসদ এলাকায় তুলপাড় পরিস্থিতি করে জামাতের নেতাকর্মীরা। সংসদ অধিবেশনে বিভিন্ন তর্ক বিতর্ক হওয়ায় জামাতের কর্মীরা কেঁপে গিয়ে সংসদ ভবন দখল করে। অন্যদিকে বিএনপি অনেক নেতার খারাপ অবস্থা হয়েছে। ধানের শীষের পতাকা নিয়ে একমাত্র সংসদ সদস্য হিসেবে এখানে একজন সংখ্যালঘু হিসেবে আছি, তাই প্রতিবেশীর হকের পাশাপাশি একটু সংখ্যালঘুর হকটা আদায় করার জন্য আপনার কাছে অনুরোধ জানাই। জাতীয় সংসদের পবিত্র ফ্লোরে একই ঘটে গেল। স্বরাষ্ট্রমন্ত্রীর মাইক বন্ধ করে দিলেন স্বয়ং স্পিকার, আর তারপরই এক তরুণ এমপির একখানা অগ্নিঝরা ভাষণ, যা পুরো দেশের রাজনীতিতে রীতিমতো ভূমিকম্প তুলে দিয়েছে। বিরোধী দলীয় নেতা অত্যন্ত শান্তশিষ্টভাবে একটি যৌক্তিক দাবি তুলেছিলেন। সংসদ গরম, সংসদ গরম। গতকালকে গরম করছিল হান্নান মাসুদ, আজকে একেবারে ভাই বুকের মধ্যে মারতেছে। তো মরহুমা বেগম খালেদা জিয়া নিজে বলেছিল, আমরা সুযোগ পেলে এই সংবিধানকে আমরা ছুঁড়ে ফেলে দেব। একটা গুলি করলে একটা সরে বাকিগুলো লড়ে না, সেই লড়ে না লোকগুলো ছিলাম আমরা, মাননীয় স্পিকার। সংসদ অধিবেশন চলাকালীন বিভিন্ন ঘটনা ঘটছে সংসদ ভবনের ভিতরে। এইদিকে আজকে দেখতে পারি জামাতের কর্মীরা সংসদ ভবনের বাহিরে ভয়াবহ একটি ঘটনা ঘটায়। অন্যদিকে দেখতে পারি সংসদের ভিতরে হাসনাত আব্দুল্লাহ, অন্যদিকে রুমিন ফারহানা, স্বরাষ্ট্রমন্ত্রী সবাই মুখোমুখি বক্তব্য দিচ্ছে, একজন আরেকজনকে ধুয়ে দিচ্ছে এবং সবার গোপন কথা সংসদ ভবনে প্রকাশ করতেছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। সংসদ ভবনের বাহিরের অবস্থা এবং সংসদের ভিতরে এমপিদের বক্তব্যের মাধ্যমে যে অনেক রহস্য উঠে আসে এবং অনেক গোপন তথ্য ফাঁস হয়, সবকিছু দেখানোর চেষ্টা করবো এই একটি ভিডিওর মাধ্যমে। আর সুন্দর শ্রোতা, আমরা কথা বাড়াচ্ছিলাম, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। দর্শক, এই মুহূর্তে সংসদ ভবনের সামনে রয়েছেন সহকর্মী ইয়াসিন রানা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রানা, সংসদ ভবনের সামনে বর্তমানে পরিস্থিতি কি এবং বিক্ষুব্ধরা কি বলছেন, কেমন দেখছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি? 13 মাস পর আজকে জুলাই সনদ স্বাক্ষর হবার কথা, আজকে সেই দিন। তবে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি না দেয়া কিংবা জুলাই সনদের আইনি যে বাস্তবায়নের প্রক্রিয়া, সেটি অস্পষ্ট থাকার কারণে জুলাই যোদ্ধাদের সাথে ইতিমধ্যে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আপনি দেখানোর চেষ্টা করব, আমার ঠিক পেছনের সাইডে এখানে যে তাঁবু রয়েছে, এখানে তাঁবুতে আগুন দেওয়া হয়েছে। জুলাই যোদ্ধাদের আগুন দিয়েছেন এবং পুলিশ তাদের ওপর টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। তাদেরকে ধাওয়া দিয়ে কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার পর তারা জুলাই যোদ্ধারা মূলত আসাদ গেট হয়ে এরপরে তারা মোহাম্মদপুরের দিকে গিয়েছেন এবং সেখানে ইতিমধ্যে তাদের মধ্যে সংঘর্ষ চলছে। আমরা দূর থেকে শুনতে পাচ্ছি দফায় দফায় সাউন্ড গ্রেনেড ফোটার শব্দ হচ্ছে এবং টিয়ার সেল এর যেই তীব্র ঝাঁঝালো গন্ধ, সেগুলো আমাদের নাকে আসছে। এছাড়া ঘটনার সূত্রপাত মূলত হয় যে জুলাই যোদ্ধাদের জুলাই সনদ অনুষ্ঠানের যে মূল ভেন্যুতে প্রবেশ করতে না দেওয়ার কারণে তারা মূলত দেয়াল টপকে এই ভেন্যুতে প্রবেশ করে এবং পুলিশের পক্ষ থেকে বলা হয় যে তারা যেন এই মূল অনুষ্ঠান ভেন্যু তারা ত্যাগ করে চলে যান। এরপর ত্যাগ করার সেই সময় থেকে মূলত তাদের সাথে বাকবিতণ্ডা হয়, কথা কাটাকাটি হয় এবং পরবর্তীতে মূলত পুলিশের সাথে তখন ধস্তাধস্তির ঘটনা ঘটে। তখন জুলাই যোদ্ধাদের অনেকে আহত হচ্ছেন এবং জুলাই যোদ্ধারা বলছেন যে তারা যে আন্দোলন করেছেন, এত রক্ত ঝরিয়েছেন, তাদের কোনো ধরনের আইনি স্বীকৃতি যদি না থাকে, তাদের যদি সাংবিধানিক স্বীকৃতি না থাকে এবং জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে যে নতুন একটি বাংলাদেশ গড়ার তারা প্রত্যয় ব্যক্ত করেছিলেন, সেটির যদি সেই সংস্কার যদি বাস্তবায়ন না হয়, তাহলে আসলে এই জুলাই গণঅভ্যুত্থানের আসলে কোনো মূল্য থাকবে না। তারা পরবর্তীতে সময় যেই ধরনের জুলাই গণঅভ্যুত্থানের সময় যেই সংঘর্ষ কিংবা অন্যান্য ঘটনাগুলো ঘটেছে, পরবর্তীতে সময়ে দেখা যায় তারা বলছেন যে তাদের বিরুদ্ধে পাল্টা মামলা দেওয়ার ঘটনা ঘটতে পারে এবং তারাই মূলত জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে তারা আসামি হয়ে যেতে পারেন। এই ধানের শীষের পতাকা নিয়ে একমাত্র সংসদ সদস্য হিসেবে এখানে একজন সংখ্যালঘু হিসেবে আছি, তাই প্রতিবেশীর হকের পাশাপাশি একটু সংখ্যালঘুর হকটা আদায় করার জন্য আপনার কাছে অনুরোধ জানাচ্ছি। জনাব মোহাম্মদ শামীম কায়সার। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি এই মহান সংসদে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই
আপনার ঠিক মাথার উপরে সবার উপরে যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে, আমাদের এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের এই বিসমিল্লাহর প্রবক্তা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি আজ থেকে 55 বছর পূর্বে অত্যন্ত ক্রান্তিকালীন সময়ে একটি ঘোষণার মাধ্যমে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। আপনার মাধ্যমে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই, জাতীয় সংসদের পবিত্র ফ্লোরে একই ঘটে গেল। স্বরাষ্ট্রমন্ত্রীর মাইক বন্ধ করে দিলেন স্বয়ং স্পিকার, আর তারপরই এক তরুণ এমপির একখানা অগ্নিঝরা ভাষণ, যা পুরো দেশের রাজনীতিতে রীতিমতো ভূমিকম্প তুলে দিয়েছে। বিরোধী দলীয় নেতা অত্যন্ত শান্তশিষ্টভাবে একটি যৌক্তিক দাবি তুলেছিলেন, আর তাতেই যেন সরকারি দলের ভেতরে আগুন ধরে গেল। কে এই স্বরাষ্ট্রমন্ত্রী যিনি স্পিকারকে রীতিমতো নির্দেশ দিচ্ছিলেন, আর কেনই বা তরুণ ছাত্র নেতারা তার দিকে তেড়ে গেলেন? গতকাল ও আজকের সংসদের এই চরম নাটকীয় দৃশ্য শুধু একটি সাধারণ তর্ক নয়, এটি আগামী দিনে রাজনীতির এক বিশাল ইঙ্গিত। আসুন পুরো ঘটনাটি একেবারে সহজভাবে বিশ্লেষণ করা যাক। সংসদ মানেই হলো দেশ পরিচালনার সর্বোচ্চ তীর্থস্থান, যেখানে যুক্তি পাল্টা যুক্তি এবং সাংবিধানিক বিতর্কের মাধ্যমে জাতির ভাগ্য নির্ধারিত হয়। কিন্তু গতকালকের সংসদ অধিবেশনের চিত্রটি ছিল একেবারেই ভিন্ন, চরম নাটকীয় এবং উত্তেজনায় ভরপুর, যা দেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন উত্তাপের জন্ম দিয়েছে। অধিবেশনের শুরুটা বেশ শান্ত এবং স্বাভাবিক মনে হলেও মাঝপথে এসে তা এমনভাবে উত্তপ্ত হয়ে ওঠে যে পুরো দেশবাসী রীতিমতো অবাক হয়ে গেছে। এই চরম উত্তেজনার শুরুটা করেন বর্তমান সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। যারা নিয়মিত সংসদের খোঁজখবর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে ঈদের আগের অধিবেশনে বিরোধী দলীয় নেতা যখন গণভোট বা রেফারেন্ডাম নিয়ে আলোচনার প্রস্তাব তুলেছিলেন, তখন স্পিকার তাকে থামিয়ে দিয়ে লিখিতভাবে সাবমিট করতে বলেছিলেন। স্পিকার জানিয়েছিলেন প্রশ্নোত্তর পর্বের পর বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে। একজন প্রবীণ এবং দায়িত্বশীল রাজনৈতিক হিসেবে ডক্টর শফিকুর রহমান আজ ঠিক সেই নিয়মটি অক্ষরে অক্ষরে পালন করেছেন। আজ প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পরপরই তিনি স্পিকারের অনুমতি নিয়ে অত্যন্ত সুশৃঙ্খলভাবে গণভোটের বিষয়টি সংসদে উত্থাপন করেন। কিন্তু বিপত্তিটা বাধে ঠিক এরপরই। সরকারি দলের চিফ হুইপ যখন প্রস্তাব দেন যে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে ৭১ বিধির পর্ব শেষ হওয়ার পর কথা বলা হোক, এর প্রত্যুত্তরে বিরোধী দলীয় নেতা অত্যন্ত বিনয়ের সাথে তবে দৃঢ়তার সাথে স্মরণ করিয়ে দেন যে যেহেতু প্রশ্নোত্তর পর্ব ইতিমধ্যে শেষ হয়ে গেছে, তাই নিয়ম অনুযায়ী স্পিকার চাইলে সংসদীয় নিয়ম মেনেই এখনই বিষয়টি নিয়ে আলোচনা করা সম্ভব। তিনি স্পিকারের কাছে সেই আবেদনই রাখেন। এ পর্যন্ত কিন্তু পুরো সংসদীয় বিতর্কটি একটি চমৎকার গণতান্ত্রিক কাঠামোর মধ্য দিয়ে এগোচ্ছিল। স্পিকার, চিফ হুইপ, বিরোধী দলীয় নেতা সবাই নিজ নিজ সাংবিধানিক পদের আওতার মধ্য থেকেই অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি বিষয়ে নিজেদের মতামত দিচ্ছিলেন। ঠিক এই সময়েই সংসদে হঠাৎ ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। হুট করে নিজের আসন থেকে দাঁড়িয়ে যান বিএনপির হেভিওয়েট নেতা এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি স্পিকারের কাছ থেকে ফ্লোর নিয়ে রীতিমতো রুলিং বা ডিরেকশন দেওয়ার মতো করে বলতে শুরু করেন, এখন নয় বরং রেওয়াজ অনুযায়ী ৭১ বিধি আগে শেষ হতে হবে এবং এরপর স্পিকার চাইলে ওই বিষয়ে আলোচনা হবে। আর ঠিক এখান থেকেই সংসদে এক বিশাল প্রশ্নবোধক চিহ্নের সৃষ্টি হয় এবং রাজনৈতিক বিশ্লেষকরাও নড়ে চড়ে বসেন। একটি অতি সাধারণ কিন্তু অত্যন্ত যৌক্তিক প্রশ্ন সামনে চলে আসে। এই সংসদীয় বিতর্কে সালাউদ্দিন আহমেদ আসলে কে? তিনি কি এই সংসদের নেতা? না। সংসদ নেতা তো স্বয়ং তারেক রহমান। তিনি কি বর্তমান সরকারের আইনমন্ত্রী? না, তাও নন। তাহলে স্পিকার, চিফ হুইপ এবং বিরোধী দলীয় নেতার মতো সাংবিধানিক পদধারীদের মাঝে দাঁড়িয়ে সবাইকে ডিরেকশন বা নির্দেশনা দেওয়ার এই এখতিয়ার তিনি কোথা থেকে পেলেন? আশ্চর্যের বিষয় হলো ঠিক এর আগের অধিবেশনেও তিনি হুবহু একই কাজ করেছিলেন। গণভোট নিয়ে সরকারি দলের ভেতরে কোনো রাজনৈতিক ভয় বা ধামাচাপা দেওয়ার চেষ্টা কাজ করছে কিনা সেই বিতর্ক না হয় বাদই দিলাম, কিন্তু সংসদীয় রীতিতে সালাউদ্দিন আহমেদের এই বারবার অনধিকার চর্চা নিয়ে স্বয়ং সংসদের ভেতরেই চরম ক্ষোভের সৃষ্টি হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর এই অনধিকার চর্চার ক্ষোভের আগুনে রীতিমতো ঘি ঢেলে দেন তরুণ প্রজন্মের দুই তুখোর ছাত্রনেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং নাহিদ ইসলাম। সালাউদ্দিন আহমেদের ওই বক্তব্যের পরপরই তারা দুজনেই কড়া প্রতিবাদ জানিয়ে নিজ নিজ আসনে দাঁড়িয়ে যান। অত্যন্ত কঠোর ভাষায় তারা অভিযোগ করেন যে বিএনপি আসলে সংবিধান এবং নিয়মের দোহাই দিয়ে সুকৌশলে গণভোটের দাবিটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তরুণ এই সংসদ সদস্যদের এমন সাহসী এবং সরাসরি আক্রমণে সংসদের উত্তাপ যখন চরম পর্যায়ে, তখন পরিস্থিতির সামাল দিতে স্পিকার এক যুগান্তকারী সিদ্ধান্ত নেন। তিনি সব বিতর্ক পাশ কাটিয়ে ডক্টর শফিকুর রহমানের গণভোট নিয়ে আলোচনার দাবিটি আনুষ্ঠানিকভাবে মেনে নেন এবং আগামী ৩১শে মার্চ এই আলোচনার জন্য দিন ধার্য করেন। স্পিকারের এই সিদ্ধান্তে বিরোধী বেঞ্চ যখন স্বস্তিতে, তখন সালাউদ্দিন আহমেদ যেন বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। তিনি আবারও দাঁড়িয়ে স্পিকারকে বিভিন্ন শব্দের মারপ্যাঁচ এবং আইনি ব্যাখ্যা জালে ফেলে জ্ঞান দিতে শুরু করেন। একজন স্পিকারকে এভাবে বারবার ডিকটেক্ট বা নির্দেশ দেওয়ার চেষ্টা করায় স্পিকার এক পর্যায়ে বাধ্য হয়ে সালাউদ্দিন আহমেদের মাইকটি বন্ধ করে দেন। স্পিকার বলেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, মেহেরবানি করে আপনি আপনার আসনে বসুন। মাইক বন্ধ করে দেওয়ার সাথে সাথে সরকারি দল এবং বিরোধী দলের এমপিদের মধ্যে শুরু হয়ে যায় তুমুল উত্তেজনা।
পুরো সংসদ যেন পরিণত হয় এক উত্তপ্ত রণক্ষেত্রে। তবে গতকালকের এই টানটান উত্তেজনার পর্বেও সবচেয়ে চমৎকার এবং ধারালো ফিনিশিং টাচটি দিয়েছেন তরুণ সংসদ সদস্য হান্নান মাসুদ। তিনি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে সরাসরি লক্ষ্য করে অত্যন্ত তীক্ষ্ণ একটি বাক্যবাণ ছুড়ে দেন। আরেকটি অনুষ্ঠানে বলেছিলাম, তাইলে মুক্তিযোদ্ধাদেরও বিচার করা হবে রাজাকার হত্যার বিরুদ্ধে 1971 সনে, যদি এখন কেউ মামলা নিয়ে আসে। যারা খুবই স্বপ্রণোদিত হয়ে নানা ধরনের হত্যাযজ্ঞে তারা অংশগ্রহণ করেছেন, মানুষের উপর নির্যাতন নিপীড়ন করেছেন, সেই বিষয়গুলোতে বিচার বিভাগীয় তদন্ত, বিচার বিভাগের কার্যক্রমের বাইরে এসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার ডিপার্টমেন্টাল কোনো পদক্ষেপ গ্রহণ করবে কিনা, এবং এই মুহূর্তে পুলিশ হত্যা নামক একটা ফ্রেম ব্যবহার করা হচ্ছে আওয়ামী লীগের তরফ থেকে আগস্টের এই ঘটনা প্রবাহের ভিত্তিতে। আমরা সেক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্পষ্টভাবে জানতে চাই, এই যে একটা বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে পুলিশ বাহিনীর ভিতরে, সেক্ষেত্রে এটা যে ঘাতক, তারা যে ঘাতক ছিল, তাদের যে এক ধরনের শাস্তির বিধান হয়ে গেছে, সেই বিষয়ে যে অস্পষ্টতা তৈরি হয়েছে, সেই বিশৃঙ্খলাগুলো দূরীকরণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো উদ্যোগ আছে কিনা আপনার মাধ্যমে জানতে চাই। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ইচ্ছা করলে মাননীয় সদস্যকে একটা আলাদা নোটিশ দেওয়ার জন্য আহ্বান করতে পারতাম, কিন্তু এটা একটা বিশাল রাজনৈতিক প্রশ্ন। যেমন জুলাই যোদ্ধাদের ইনডেমনিটি দেওয়ার বিষয়ে, আইনি এবং সাংবিধানিক সুরক্ষা দেওয়ার বিষয়ে জুলাই জাতীয় সনদে আমরা অঙ্গীকারাবদ্ধ হয়েছি। অঙ্গীকার নামার এটা 5 কি 6 নম্বর দফা 6। সেখানে এই ইনডেমনিটি প্রদানের এই অঙ্গীকারের প্রেক্ষিতে বিগত ইন্টারিম গভর্নমেন্টের সময় একটা জুলাই যোদ্ধা সুরক্ষা অধ্যাদেশ নামে একটা অধ্যাদেশ জারি করা হয়েছে। সেটা 133টি অধ্যাদেশের মধ্যে এখানে মহান জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে। আমাদের যে বিশেষ কমিটি গঠন করা হয়েছে সংসদীয়, এই অধ্যাদেশগুলো পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট প্রদানের জন্য আগামী 2 তারিখে সেখানে আমরা আলোচনা করেছি, এবং সুখের বিষয় সর্বসম্মতিক্রমে আমরা এই জুলাই যোদ্ধা সুরক্ষা অধ্যাদেশটা পার্লামেন্টে বিল আকার উপস্থাপন করে পাশ করার বিষয়ে একমত হয়েছে। নাম্বার 2, যে সমস্ত বিষয়ে আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী বিভিন্ন ফেসবুক সহ সোশ্যাল মিডিয়াতে দাবি করছে যে সমস্ত হত্যাকাণ্ডের বিচার করা হবে কিনা, এবং তারা বিভিন্ন দাবি করছে, আমি সেই বিষয়েও আরেকটি অনুষ্ঠানে বলেছিলাম, তাইলে মুক্তিযোদ্ধাদেরও বিচার করা হবে রাজাকার হত্যার বিরুদ্ধে 1971 সনে, যদি এখন কেউ মামলা নিয়ে আসে। গণ অভ্যুত্থানের সময় রাজপথে অভ্যুত্থানকারী আন্দোলনকারীদের বিরুদ্ধে যারা হানাদার বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়ে হত্যাযজ্ঞ চালিয়েছে, ম্যাসাকার করেছে, গণহত্যা করেছে, তারা জনতার প্রতিরোধের মুখে কেউ কেউ হয়তো প্রাণ হারিয়েছে, কেউ কেউ আহত হয়েছে, কিন্তু সেটা যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে। এবং সেখানে জুলাই যোদ্ধাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য যে অধ্যাদেশ জারি করা হয়েছে, সেই বিষয়ে আমরা এই অধ্যাদেশটি এখানে গ্রহণ করার জন্য সবাই সর্বসম্মত হয়েছি। সুতরাং আমার মনে হয় মাননীয় সদস্য আশ্বস্ত হতে পারেন, এই বিষয়ে সারা জাতীয় ঐক্যবদ্ধ একমত। আর অন্যান্য বিষয়গুলো আপনারা যে স্পেসিফিক উল্লেখ করেছেন, পুলিশের বিভিন্ন হত্যাকাণ্ড সম্পর্কে স্পেসিফিক মামলা দায়ের করা হয়েছে, কিছু মামলা আইসিটি কোর্টে হয়েছে, কিছু মামলা সাধারণ আইনে প্যানাল কোর্টের আন্ডারে বিভিন্ন মামলা আদালতে আছে, সেগুলো ইনভেস্টিগেশন হচ্ছে। কিছু কিছু বিষয়ে চার্জশিটেড হয়েছে, এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে 2-1টা মামলা এবং তার সহযোগী স্বরাষ্ট্রমন্ত্রী সহ কয়েকজনের বিরুদ্ধে 2-1টা মামলা রায়ও ঘোষিত হয়েছে, এবং সেই রায়গুলো সারা জাতি টেলিভিশনের মাধ্যমে একদম লাইভ টেলিকাস্ট করা হয়েছে, আপনারা দেখেছেন। তা আশা করি অন্যান্য মামলাতেও ইনশাআল্লাহ আইসিটি কোর্ট হোক বা অন্যান্য আদালত হোক, আদালত স্বাধীনভাবে তার বিচার কার্য পরিচালনা করবে, সেখানে আমরা কোনো ইন্টারফিয়ার করবো না, করতে চাই না। এটাই বর্তমান সুশাসনের, আইনের শাসনের ব্যবস্থা আমরা কায়েম করতে চাই। সংসদ গরম, হ্যাঁ সংসদ গরম। গতকালকে গরম করছিল হান্নান মাসুদ, আজকে ছোট মানুষের কাছে সে সময় ডিজির বাড়ির কাছে প্রস্তাব এসেছিল, আপনারা কি চান, মন্ত্রিত্ব চান, দেশ পরিচালনা চান, সবকিছু দেওয়া হবে, শুধু শেখ হাসিনার নীতিতে আপনারা আসেন। সেই নীতি তো ছিল 72-এর সংবিধান, এই! সেই নীতি নিয়ে আজকে কেন এখানে এত কথা বলা হচ্ছে? আমার মনে হয় আমরা সংবিধান নিয়ে একেবারে ভাই বুকের মধ্যে মারতেছে তো। আমাদেরকে বলে দিত যে আমাদের সেদিন বালুর ট্রাক সরানোর ক্ষেত্রে সংবিধানের পৃষ্ঠা আমাদেরকে খুঁজতে হতো। আরে সংবিধান যদি আমাদেরকে রক্ষা করতে পারতো, তাহলে 72-এর সংবিধানের আলোকে আজকে আমাদের এখানে থাকার কথা না। আমি শফিকুল ইসলাম মাসুদ, আমার এখন জেলখানায় থাকার কথা। ইয়েস সংবিধান যদি মানতে হতো, তাহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে থাকার কথা না, অন্য দেশের বাইরে থাকার কথা। ইয়েস সংবিধান মানতে হলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী এখন দেশের বাইরে থাকার কথা ছিল। ইয়েস। আসসালামু আলাইকুম। এক কাক মানে কাউয়া, এক কাক প্রেমে পড়ছে এক ময়ূরের। ময়ূর কিন্তু বুঝতে পারছে, কিন্তু ওদের মধ্যে কথা হয় না। যাই হোক, বহুদিন পর ওই কাক করছে কি, ময়ূরের বাসার সামনে একটা কালো গোলাপ রাইখে আসছে। ময়ূর ঘুম থেকে ওইটা ওই কালো গোলাপটা হাতে নিয়ে বুঝতে পারছে যে এটা ওই কাকেরই কাজ।
কারণ দূর থেকে যে তাকে চায় মনে মনে ময়ূর সেটা দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে সবাই সবার মন্তব্য এখানে প্রকাশ করতেছে। সংসদ ভবনের ভিতরে যে বিভিন্ন এমপিরা বা তাদের বক্তব্যের মাধ্যমে অনেক কথা বলতেছে, সেইগুলো আপনাদেরকে দেখিয়েছি। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।